হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রুমা আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের জন্য 3টি ঘটনা নিয়ে। আশা করছি আজকের 3টি ঘটনা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যেখানে ভূতের ভয়। শুরু করব আজকের এপিসোড। সকলকে স্বাগত জানাচ্ছি 83 নম্বর এপিসোডে। আজকের এপিসোডের তিনটি ঘটনাই কিন্তু দুর্দান্ত এবং খুবই ভয়ের। তো আর বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাচ্ছি। আর ঘটনা যাওয়ার আগে বরাবরের মতো একটু বলছি, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ঘটনায়। চলে যাচ্ছি প্রথম ঘটনায়। আজকে প্রথম যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমাকে পাঠিয়েছেন স্বাগতা মিত্র। স্বাগতা লিখেছেন, আমার জীবনে এমন বেশ কিছু ঘটনা আছে, তার মধ্যে আজ একটা শেয়ার করছি। এই ঘটনাটি আমাকে আজও বেশ নাড়া দেয়। 2014 সালের 20 মেতে আমার বড় যা মারা যান। ওনার মৃত্যুর আগে অবধি ওনাদের সাথে আমাদের সেইভাবে কথা ছিল না। পারিবারিক অশান্তির কারণেই কথা বলতে নিষেধ করে দিয়েছিলেন আমার শাশুড়ি, আমার স্বামী। কিন্তু উনি লুকিয়ে কথা বলতে চাইতেন। আমার সাথে বারবার চেষ্টা করতেন লুকিয়ে কথা বলার। আমার বিয়ে হয়েছিল 2011-তে। যাই হোক, আমি তখন সবাইকে লুকিয়ে তার সাথে কথা বলতে পারতাম না। আসলে ভয় পেতাম সবাইকে, যে কেউ যদি দেখে ফেলে তারপর তো সংসারে অশান্তি হবে। এরপর 2012-তে আমার মেয়ে হয়। আমার মেয়েটাকে দেখতে পেলেই উনি খুবই কথা বলতে চাইতেন আর আদর করতে চাইতেন, কিন্তু আমি কিছুই করতে পারতাম না। খুব কষ্ট হতো, কিন্তু উপায় ছিল না। এমনভাবেই দিন কেটে যাচ্ছিল। এরপর উনি একটু অসুস্থ হলেন। তখন যদিও আমার মেয়েটার সাথে একটু কথা বলতেন, মানে বাচ্চাদের সাথে যেটুকু কথা বলা যায় আর কি, সেই কথাটুকুও তার সাথে আর বলা হলো না। উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। তো উনি মারা যাবার 2-3 মাস পর একদিন আমি পুরো বাড়িতে একা ছিলাম। ওই 7টা-8টা নাগাদ হবে। সন্ধ্যার সময় আমার মেয়েটাকে নিয়ে আমার মেজো যা একটু বাইরে বেড়াতে গিয়েছিল, আর আমি সম্পূর্ণ একা ছিলাম বাড়িতে। আমি বসে টিভি দেখছিলাম, আর আমাদের একটা ডগি ছিল, সে বারান্দাতে ছিল। তো হঠাৎ একটা অদ্ভুত গন্ধ পাই আমি, ঠিক বড় মোটা মোমবাতি জ্বালানোর যে একটা গন্ধ হয় না, ঠিক সেই রকম। আমি গন্ধটা চিনতে পেরেছিলাম। অমন মোমবাতি, লাল বড় রঙের মোমবাতি আমার বড় যা রোজ পুজো করার সময় জ্বালাতেন, আর আমিও রোজ আমার দোতলা রুমের থেকে দেখতাম। উনি উঠোনে মনসা আর তুলসী গাছে জল দিতেন, ধূপ দিতেন। তাই ওই গন্ধটা আমার খুব চেনা ছিল। আমার তো বুঝতে বাকি রইল না যে কি হচ্ছে। আর ঠিক তখনই আমাদের ডগিটাও কি চিৎকার করছিল যে কি বলবো। বিস্কুট দিয়ে এটা ওটা দিয়ে কিছুতেই আমি থামাতে পারছিলাম না। পুরো 1 প্যাকেট বিস্কুট শেষ, তখনও সে থামেনি। এরপর আস্তে আস্তে যেন গন্ধটা বাড়ছিল। এটা কিন্তু খুব বেশি সময় ধরে হচ্ছিল তাও না, 15 থেকে 20 মিনিট ছিল, কিন্তু সময়টা যেন থেমে গিয়েছিল। ওইটুকু সময়ে ডগিটা যে এত বিস্কুট খেয়ে নেবার পরও থামেনি। ওর মুখ দিয়ে ফেনা উঠে যাবার মতো ওর লালা বের হয়ে যেতে গিয়েছিল। ও যেন বলতে চাইছিল কিছু। আসলে চিৎকার যখন করছিল তখন ওর চোখ ছিল ঠিক আমার পিছনে, যেন কাউকেও দেখতে পাচ্ছিল। পশুরা অনেক কিছুই দেখতে পায় যা মানুষেরা দেখতে পায় না। আমিও ফিল করছিলাম, কিন্তু সাহস হয়নি পিছনে তাকানোর।
এরপর সত্যি আমি আর থাকতে পারিনি, ফোন করে ডেকেছিলাম সবাইকে। এত ভয় পেয়েছিলাম। আমার মেজজা যে ফিরল বাড়িতে, তখনও চাবি খুলতে যেতেও আমি ভয় পাচ্ছিলাম। অনেকক্ষণ পর গিয়েছিলাম আমি চাবি দিয়ে দরজা খুলতে। এরপর আর কোনো দিন আমি ওনাকে ফিল করিনি। উনি আমাকে ঠিক ভয় দেখাতে আসেননি। আমি বুঝেছিলাম যে উনি জীবিত থাকতে যে কথা বলতে পারেননি, হয়তো সেগুলোই বলতে এসেছিলেন। কিন্তু আমি এত ভয় পেয়েছিলাম, তাই উনি চলে গেলেন। এটা আমাকে খুবই কষ্ট দেয়, আফসোসও হয়। ওই মানুষটা আমাকে যে কি বলতে চেয়েছিলেন সেটা আর আমার জানা হলো না। তবে ওনার আশীর্বাদ আমার উপর আছে, সেটা আমি আমার জীবনে বুঝেছি বহুবার। জানি না ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগবে, তবে যদি ভালো লাগে ঘটনাটি পড়ে শোনাবেন। স্বাগতা, আসলে ঘটনাটি যতটা ভয়ের তার থেকে কিন্তু খুবই কষ্টদায়ক। সত্যি একটা কাছের চেনা জানা মানুষ যদি পৃথিবী ছেড়ে চলে যায়, সে হয়তো কিছু বলতেই এসেছিল আপনাকে, কিন্তু হয়তো আপনি ভয় পেয়েছেন, সেই কারণেই তার অবলা কথাগুলো আর বলতে পারেনি। ভালো লাগলো ঘটনাটি। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। আজকে দ্বিতীয় যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি পাঠিয়েছেন আমেনা ইসলাম। আমেনা লিখেছেন যে এই ঘটনাটি আমি আমার স্বামীর কাছ থেকে শুনেছি। আমার খালা শাশুড়ি, মানে আমার হাজবেন্ডের খালা, ঘটনার ভুক্তভোগী। তো চলে যাচ্ছি ঘটনায়। একবার আমার খালা শাশুড়ি স্বপ্ন দেখেন যে তার বাসায় দুইটা বড় বড় সাপ আছে, আর এই সাপগুলো অনেক বড় বড় পাতিলে অনেক স্বর্ণ আছে যেগুলো পাহারা দেয়। উনি এই ভয়ে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু তাকে স্বপ্ন দেখানো হয়েছিল যে এই বাসা ছেড়ে যদি অন্য কোথাও যায় তাহলে ওনার অনেক বড় ক্ষতি হবে। এই ভয়ে উনি এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার সাহস করতে পারেননি। এর আগে কয়েকবার চেষ্টা করেছিল, কিন্তু এক এক করে তার 2-3টি সন্তানের মৃত্যু হয়েছিল। প্রথম তো ওনার কোনো সন্তানই হচ্ছিল না। পরে তাকে স্বপ্ন দেখানো হয়েছিল যে কয়েকটা নিয়ম যদি উনি মেনে চলে তাহলে উনি সন্তান লাভ করবে। যদিও এসব স্বপ্নের বিশ্বাস অনেকেই করবে না, তারপরও তিনি মেনে চলেছিলেন, যেহেতু তাদের কোনো সন্তান ছিল না। একটা নিয়মের কথা এই মুহূর্তে মনে পড়ছে, সেটা হলো প্রায় 27 দিন বা 40 দিন এরকম হবে যে সে যেন ঘরের বাইরে বের হতে না পারে। আসলে ঘরের বাইরে যেন না যায়, তাকে ঘরের মধ্যেই থাকতে হবে। নিয়ম মানার পর উনি প্রথম সন্তান জন্ম দিয়েছিলেন। তারপর থেকেই স্বপ্নগুলোর প্রতি তার বিশ্বাস আসতে থাকলো। আর এইসব ব্যাপারে কাউকে বলাও যাবে না। স্বপ্নের নিয়ম ভঙ্গ করলেই তার কোনো না কোনো ক্ষতি হতো। একটা ছোট্ট ঘটনা বলি, ওনার কয়েকটা ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার পরের ঘটনা। ওনার সবার বড় ছেলের বউ বাইরে বসে ইলিশ মাছ রান্না করছিল বা ভাজতেছিল। তো আগে বলে রাখি যে ওনার ছোট দেবরের সাথে তার বউয়ের খুব ঝগড়া হয়েছিল সেদিন। রাগ করে ছোট বউ তার বাপের বাড়িতে চলে যায়। বড় বউ শুধু জানতো যে ঝগড়া হয়েছিল, কিন্তু ছোট বউ যে বাপের বাড়িতে চলে গিয়েছে সেটা সে জানতো না। তো রাতের বেলা যখন সে মাছ ভাজছিল তখন সে দেখলো যে বাড়ির কোণা থেকে কান্নার আওয়াজ। সে দেখলো কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তখন ভালো করে খেয়াল করে দেখলো যে তার ছোট দেবরের বউটা ওখানে দাঁড়িয়ে কান্না করছে। পরে উনি তাকে কাছে ডাকলো, এই যে আয়, এদিকে আয়, রাগ করিস না, স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়া হবেই। তাই বলে কি তুই রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবি? আয়, এদিকে আয়, আমরা দুজন গল্প করি। তখন সে কাছে আসলো, ভাবে অনেক কথা বলল, কিন্তু সে কোনো কথাই বলল না।
শুধু চুপচাপ বসে রইল। ভাবি কাজ শেষ করে ঘরে গেলেন। তারপর যখন ঘরে গিয়ে শুনতে পায় যে ছোট বউ বাপের বাড়িতে চলে গিয়েছে সেই দুপুর বেলায়, সে খুব ভয় পেয়ে যায়। সেদিন রাত থেকেই তার অনেক জ্বর আসে। তারপর তার মুখ বাঁকা হয়ে যায় এবং সে ঠিকমতো কথা বলতে পারে না, এবং এখন পর্যন্ত সে অসুস্থ। সে স্পষ্টভাবে কথা বলতে পারে না। এটা আমার নিজের চোখে দেখা, আর বাকি ঘটনাটা আমি আমার স্বামীর থেকে শুনেছিলাম। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে ঘটনাটি পড়ে শোনাবেন। এরকম আরও অনেক ঘটনা আমার কাছে আছে, পরবর্তীতে আরও লিখব। ধন্যবাদ আমিনা আপনাকে এত সুন্দর একটি ঘটনা গুছিয়ে লেখার জন্য। বন্ধুরা, ঘটনাটি তোমাদের কাছে কেমন লাগলো লিখে জানিও। চলে যাচ্ছি তৃতীয় ঘটনায়। বন্ধুরা, আজকে তৃতীয় যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি বিগত 2 মাস আগের ঘটনা, এবং এই ঘটনাটি আমার বড় পিসির সাথে ঘটে গিয়েছে। তো ঘটনাটি ছিল এমন যে আমার বড় পিসি দাঁতের জন্য ডক্টর দেখাতে যাবেন। তো আমরা যেহেতু খুলনাতে থাকি, খুলনারই একজন ডেন্টিস্ট আছেন, আমি নামটি উচ্চারণ করব না। তো তার চেম্বারটি কবরখানার সাথেই অবস্থিত, মানে তার চেম্বারের ওয়াল আর কবরখানার যে ওয়াল একই। তো যাই হোক, সেটা একটা খ্রিস্টিয়ান কবরস্থান। তো তখন বেলা প্রায় 12টা বাজে এরকম। তো আমার পিসি রোদের মধ্যে উনি বেশ রিকশায় করে গেলেন। যাওয়ার পরে উনি চেম্বারে ঢুকলেন। ঢোকার পরে ওখানটায় আমি একটু বর্ণনা দেই। রাস্তার সাথেই হচ্ছে চেম্বারটা। চেম্বারে ঢোকার সাথেই একটা রুম আছে যেখানে রোগীরা সব ওয়েট করে, আর তার পাশেই হচ্ছে একটা দরজা দিয়ে ভিতরে গেলেই ওখানে ডক্টর বসেন, এবং ওখানে তার যন্ত্রপাতি যা যা লাগে আনুষঙ্গিক আছে। পিসি যথারীতি নামলেন, নেমে ঢুকলেন। ঢোকার পরে যেখানে পেশেন্টরা ওয়েট করেন দেখেন যে সেখানে কোনো পেশেন্ট নেই। তা পিসি মনে করলেন যাই হোক, পেশেন্ট যেহেতু নেই, তো উনি আবার ভেতরে উকি মারলেন যে ভেতরে কেউ আছে কিনা। দেখলো যে না, ডক্টরও নেই। তো পিসি আবার করলেন কি যে ডক্টরের খানার সামনে একটা দোকান মতো আছে, ওখানে যে জিজ্ঞাসা করলেন যে এখানে ডক্টর উনি কোথায়। তো সেই লোকটি বলল যে উনি এই সামনের একটু দোকানে গেছেন, আপনি বসেন, উনি চলে আসবেন। তো যাই হোক, আমার পিসি করলে কি, সে ওখানে যেখানে রোগীরা ওয়েট করে সেখানে বসে ওয়েট করছে। বেশ 10 মিনিট পার হয়ে গেছে, উনি চুপচাপ বসে আছেন। হঠাৎ করে উনি খেয়াল করলেন যে ওনারই সামনে, মানে সোফাগুলো এরকমভাবে রাখা যে চারিপাশ ঘুরিয়ে রাখা, এবং আমার পিসি যেখানে বসা তার অপোজিট সোফাতে একজন মহিলা বসে আছেন। মহিলাটি কালো বোরকা পরা, মুখটা শুধু খোলা, কিন্তু মহিলার মানে মুখমণ্ডলটা এমন যে তার কোনো দাঁত ছিল না এবং মুখ থেকে রক্ত বের হচ্ছে। তো আমার পিসি মনে করলেন যে হয়তো ওনার দাঁতের সমস্যা, তাই দেখানোর জন্যই তো আসলে ডাক্তারের কাছে এসেছেন, সেই চিন্তা করলেন উনি। তা উনি আবার জিজ্ঞাসা করলেন যে ডাক্তার এখনো আসছে না, কোথায় যে গেল। তা মহিলাটা কোনো কথা বলল না। যাই হোক, এবার পিসি একটু চিন্তাও করলেন যে একটু আগে তো কেউ ছিল না, তো উনি কখন ঢুকলেন, আমি তো টেরও পেলাম না। ঢুকলে কিন্তু আমার পিসির সামনে থেকেই ঢুকতে হবে, কারণ দরজাটা হচ্ছে একদমই সোফার সাথেই, বলতে গেলে রুমটা ছোট ছিল, বেশ খুব বেশি বড় তা কিন্তু নয়, ওই সব মিলিয়ে 10 জন বসা যায় এরকম আর কি। তো যাই হোক, পিসি কিন্তু কথা বলেই যাচ্ছেন ওনার সাথে যে আপনার সমস্যা কি বা কি, কিন্তু উনি না কোনো কথার জবাব দিলেন না। এরপর উনি করলেন কি,
উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে উনি ডক্টরের যে চেম্বারটা, মানে ওই সোফার পাশ থেকেই যে রুমটা গিয়েছে, সেই রুমের দরজায় উনি চলে গেলেন। তা আমার পিসি এবার বললেন কি যে, আপনি ভিতরে যাচ্ছেন কেন? ডক্টর নেই, আমি এসে দেখেছি যে এখানে ডক্টর নেই। আমি ওই পাশের দোকানদারকে জিজ্ঞাসা করলাম, উনি বলল যে একটু পাশে কোনো দোকানে গিয়েছে, হয়তো কোনো কাজে। তো যাই হোক, পিসি দেখলেন যে মহিলাটি ভিতরে গেল। ভিতরে যে এবার উনি দরজার সামনে এসে, মানে ডক্টরের যে চেম্বারটা, মানে ডক্টর যেখানে বসেন, সেই রুমের দরজার সামনে এসে হাত দিয়ে ওনাকে ডাকছেন। ঠিক হাত দিয়ে আমরা কাউকে ডাকলে যেভাবে ডাকি, এবং উনি খুব বিশ্রী একটা হাসি দিলেন। আমি বলছি আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, জানি না তোমাদের কাছে কেমন লাগছে। তো তারপরে এইটা দেখে আমার পিসি খুব ভয় পেলেন যে উনি, মানে এমন বীভৎস হাসি, উনি তাড়াতাড়ি দরজা থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে যেই দোকানে জিজ্ঞাসা করেছিল ওখানে যেয়ে দাঁড়ালেন, এবং তখনই উনি দেখলেন যে সে ডক্টরও এসে নামলো ওখানে। আসার পরে পিসি বললেন যে আপনি চলেন, আমি অনেকক্ষণ যাবৎ ওয়েট করছি, কেউ ছিল না। তো ডক্টর বললেন যে হ্যাঁ দিদি, আমি একটু ওই পাশে একটা আমার ইম্পর্টেন্ট কাজ ছিল, আমি একটু গিয়েছিলাম। আসলে আমার যে কম্পাউন্ডার উনি ছুটিতে আছেন, এই কারণেই খালি। তো চলেন। এবার আমার পিসি বললেন যে আপনি যেখানে বসেন সেখানে একজন মহিলা ঢুকেছে, আপনি দেখেন। তো ডক্টর বলল দেখি। উনি আবার ঢুকে ওনার রুমের মধ্যে গেলেন, দেখলেন কেউ নেই। আমার পিসি তখন বললেন না, এই মাত্র আমি দেখলাম, আমি ওরও বাইরে বেরিয়ে গেলাম যে উনি আমাকে ডাকছেন। সে খুবই বীভৎস দেখতে, মানে মুখ থেকে রক্ত পড়ছে, কালো, একটু লম্বা করে মহিলাটা, কালো বোরকা পরা পুরো পা পর্যন্ত। তখন ডক্টর বললেন যে দিদি আপনি এসে দেখেন ভিতরে কেউ নেই। এবং এটাও বলে রাখি যে ওই মহিলা যদি বেরো হয়ে যেত তাহলে আমার পিসির সামনে থেকে বের হতো, কারণ বের হওয়ার দরজা একটাই, এবং ওই দরজার দোরগোড়াতেই ছিল কিন্তু ওই দোকানটা, যেটায় আমার পিসি জিজ্ঞাসা করেছিল যে ডক্টর কোথায়, মানে ওই দোকানটা ওই সাথেই একেবারে। তখন আমার পিসি ভয় পেয়ে যান যে তাহলে যে ছিল সে কোথায় গেল, আর এটা কি। আমার পিসি তখন মানে কিছু বলতে পারছিল না। তখন ডক্টর বুঝলেন যে উনি হয়তো ভয় পেয়েছেন। তখন ডক্টর বলল দিদি এরকম অস্বাভাবিক ঘটনা হয়, আপনি ভয় পেন না, আপনি আজকে বাড়ি চলে যান, আপনি ফোন করে এসেন, আপনার কি সমস্যা আমি শুনবো, আপনি ভয় পেয়ে যান, আপনি ভয় পেন না, তো আপনি বাড়ি চলে যান। তখন ডক্টর আমার পিসিকে রিক্সা ঠিক করে দিলেন, বললেন যে আপনি বাসায় চলে যান। মানে উনি এত ভয় পেয়েছিলেন যে উনি কোনো কথা বলতে পারছিলেন না। যাই হোক, উনি রিক্সায় করে বাড়ি আসছিলেন, কিন্তু উনি ঠিক কোন রোডে নামবেন ওটা উনি মানে বুঝতে পারছিলেন না, যে ওনার কোন রোডে বাড়ি, এরকম আর কি। মানে উনি এতটাই ঘাবড়ে গিয়েছিলেন যে মানে সেটা বলার মতো না। যাই হোক, উনি বাসায় আসলেন, এসে এই ঘটনাটা বললেন। তারপর থেকেই ওনার অনেকটা জ্বর, অনেকটা অসুস্থ। আমি কিন্তু বিগত এপিসোডেও আমার এই পিসির ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে উনি কিভাবে ট্রাক অ্যাক্সিডেন্টের পরে মানে মৃত লাশের সাথে একরাত ছিলেন। মৃত ভেবে ডক্টররা তাকে একটা লাশের ঘরে রেখে দিয়েছিল লাশের সাথে, সেখান থেকে উনি বেঁচে এসেছেন। তো এই হলো ঘটনা। এই পর্যন্ত হলে তাও একটা কথা ছিল। যাই হোক, উনি ওই দিন গেল, ওই দিন তার তৃতীয় দিন উনি যেহেতু প্রাইভেট পড়ান, তো উনি বিকেলবেলায় প্রাইভেট পড়াতে যান, ফিরতে ফিরতে ওনার সন্ধ্যা হয়ে যায়। তো উনি যেখান দিয়ে আসেন সেখানে একটা বড় দিঘি আছে, এবং দিঘির চারিপাশ থেকে বেশ গাছগাছালি। তো সন্ধ্যা নাগাদ ওই দিন উনি বাসায় ফিরছেন। তো উনি ফিরছেন, রাস্তায় লোকজন তেমন একটা ছিল না। তখন হঠাৎ করে একটা মহিলা, ঠিক আমার পিসি এভাবে বর্ণনা দিয়েছেন যে হঠাৎ করে সামনে এসে, এত বড় বড় চুল, তার পুরো চুলগুলো ছাড়া, এবং সে বীভৎস কালো, তার সামনে এসে এমনভাবে মানে হাসলো, আমার পিসি দেখে খুব জোরে দৌড়ে চিৎকার দিতে দিতে উনি
উল্টো পিঠ দিয়ে মানে উল্টো দিকে দৌড় দিয়ে উনি চলে আসলেন। চলে আসার পরে উনি দেখলেন যে 2টা লোক আসছে। তখন উনি বললেন যে ভাই আমাকে বাঁচান, দেখেন ওই যে সামনে পাগল। আমার পিসি মনে মনে ভেবেছিল হয়তো পাগল হবে, কিন্তু ওই লোক দুটো বলল কোথায়। সামনে এগিয়ে এসে দেখে যে আসলেই কেউ নেই। তা উনি লোক দুটো বললো যে এখানে তো কোনো পাগল নেই, এটা তো পাগল থাকলে তো দেখতাম এখানে। তখন আমার পিসিকে ওই লোক দুটো বলল, দিদি আপনি বাড়ি চলে যান, আপনি হয়তো অন্য কিছু দেখেছেন, আসলে জায়গাটা তো বেশি ভালো না, এটা দিঘির পাড় আর অনেক গাছগাছালি, এখানে অনেকে অনেক কিছু দেখে, হয়তো আপনি ভর সন্ধ্যাবেলায় যাচ্ছেন, এরকম কিছু দেখেছেন কিনা। তো সেখান থেকে আমার পিসি চলে আসে। আসার পর থেকে তার ভীষণ জ্বর, দীর্ঘ 15 থেকে 20 দিন একটানা সে জ্বরে ভুগেছে এবং সে এতটাই অসুস্থ। পরে আমি যখন দেখতে গিয়েছি ঠিক তখন সে ঘটনাগুলো এইভাবে বর্ণনা করলো এবং বলল যে তোরা হয়তো আমার কাছ থেকে ঘটনাটা শুনছিস, কিন্তু আমি ফেস করেছি, তো আমি জানি যে কি বিভৎস, বিশেষ করে ডক্টরের ওখানে যে মহিলাটা ছিল সে। তো যাই হোক বন্ধুরা, ঘটনার যদি কোনো ব্যাখ্যা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও। এই ছিল ঘটনা। মানে অন্যান্য দিন তো আমি অনেকের ঘটনায় পড়ি, আজকে আমার নিজের পিসির সাথে ঘটে যাওয়া ঘটনাটা তোমাদেরকে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকো। তোমরা যদি আমাকে ঘটনা লিখে পাঠাতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে, এটাই লিখতে পারো। তো আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থাকো।